Bismillahirrahmanirrahim. My dear student, how are you? I hope you all are well by the grace of Almighty Allah. আমি আজকে আবার তোমাদের সামনে অনলাইন ক্লাস উপস্থিত হতে পেরেছি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হয়ে যেটা দাঁড়াবে, আমরা প্রথম পত্রের দশম অধ্যায় অর্থাৎ আইডিয়াল গ্যাস অ্যান্ড কাইনেটিক থিওরি অফ গ্যাস, এই চ্যাপ্টারটায় অবস্থান করছিলাম আমরা। তো এরই আজকে অষ্টম লেকচার। তো আজকে লেকচারে আমাদের যেটা আলোচ্য বিষয় থাকবে সেটা হচ্ছে যে স্পিড অফ মলিকিউলস অফ গ্যাস, অর্থাৎ কোনো গ্যাস পাত্রে বা কোনো পাত্রে যখন গ্যাস সংরক্ষিত থাকে, সেই সংরক্ষিত গ্যাসসমূহ সবসময় একটা কাইনেটিক এনার্জি বহন করে, অর্থাৎ একটা গতিশক্তিতে থাকে। তাহলে গতিশক্তিতে যদি থাকে তাহলে তার একটা বেগ থাকবে। তাহলে সেই বেগটা কেমন হবে? এখন গ্যাস অণুসমূহকে আলাদা আলাদা করে নিয়ে বেগের হিসাব করা সম্ভব নয়। প্রত্যেকটা অণু সব সময় গতিশীল। তো এই সমস্ত ক্ষেত্রগুলিতে দেখা গেল যে আমরা যদি গড় বেগ হিসাব করতে চাই, তাহলে এন সংখ্যক অণু যদি থাকে তাহলে প্রত্যেকটা অণুর বেগ নিতে হবে। সেই বেগের আবার তিনটা উপাংশ থাকবে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তাহলে এক্স অক্ষের দিকে প্রথম কণার বেগের উপাংশ, ওয়াই অক্ষের দিকে প্রথম কণার উপাংশ, জেড অক্ষের দিকে প্রথম কণার উপাংশ। এই উপাংশগুলোকে নিয়ে দ্বিতীয় কণার নিয়ে তৃতীয় কণার নিয়ে এন সংখ্যক কণার বেগ নিয়ে সেই বেগকে যদি আমরা এন সংখ্যক সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে গড় বেগ পাওয়া যাবে, যেটা সাধারণ ম্যাথমেটিক্সের সাহায্যে খুব কঠিন। ম্যাথমেটিক্যালি সম্ভব, কিন্তু বাস্তব ক্ষেত্রে ওই একটা অণুর বেগ নির্ণয় করতে যাওয়া দুরূহ ব্যাপার, এটা সম্ভব নয়। এই জন্য বিজ্ঞানীরা কী করেছেন, ম্যাথমেটিক্যালি এই জিনিসটাকে সলভ করার চেষ্টা করেছেন, এবং ম্যাথমেটিক্যালি সলভ করতে যেয়ে সর্বোৎকৃষ্ট পদ্ধতি যেটা, সেই পদ্ধতিটা তেনারা গ্রহণ করেছেন। সেই ক্ষেত্রে আমরা দেখি যে এখানে তিন ধরনের বেগের কথা বলা আছে। কোনো গ্যাসীয় পদার্থের কণাসমূহের বেগ সম্পর্কে জানতে গেলে তিন ধরনের বেগ সম্পর্কে জানা যায়। একটা হলো গড় বেগ, আর একটা হলো গড় বর্গ বেগ, গড় বর্গ বেগ এরই বর্গমূল নেওয়া হয়। আর একটা হচ্ছে সর্বোচ্চ বা সর্বাধিক সম্ভাব্য বেগ। এইটাকে আমরা প্রকাশ করি সি বার দ্বারা। এইটা আসলে গড় বর্গ বেগ যদি হয় তাহলে এরকম হয়, কিন্তু এটাকে আমরা ব্যবহার করি হচ্ছে বর্গের বর্গমূল হিসাবে, অর্থাৎ সি স্কোয়ার বার। এটা সমান হচ্ছে CRMS বলা হয়, রুট মিন স্কোয়ার ভ্যালু, যেটা সেই অর্থে ব্যবহার করি আমরা। আর এটা হলো সর্বাধিক অনুপ্রস্থ, এই সর্বাধিক সম্ভাব্য বেগ CMP বলা হয়, ম্যাক্সিমাম প্রবাবল। এইগুলো কিন্তু সব সম্ভাব্য কথা বলা হচ্ছে। যেমন কোনো একটা গ্যাস পাত্র থেকে বিভিন্ন কণাগুলো বিভিন্ন গতিতে গতিশীল। দেখা গেল যে আমরা একটা কণাকে তুলে নিলাম, সাপোজ সেই কণাটার বেগ পাওয়া গেল হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। আর একটা তুলে নিলাম, সেটা 4 মিটার পার সেকেন্ড। আর একটা তুলে নিলাম, সেটা 4 মিটার পার সেকেন্ড। তাহলে এইভাবে 10টা কণা তোলা হলো, 10টা কণার মধ্যে 6টা কণার বেগ দেখা গেল যে 4 মিটার পার সেকেন্ড। তাহলে এইটার সম্ভাব্য সর্বাধিক বেগ হওয়ার সম্ভাবনা হচ্ছে কত? 4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এখন দেখি আমরা এই তিনটাকে সংজ্ঞায়িত করি আমরা প্রথমে। তো গড় বেগ তো আমরা জানি যে প্রত্যেকটা কণা যদি বিভিন্ন বেগে গতিশীল হয়, সেই গতিশীল কণাগুলোর বেগ যদি C1, C2, C3, C4 এরকম যদি 10টা নিয়ে আমরা C10 হয়, তাহলে এর গড় বেগ কী হবে? এইগুলোকে যোগ করে আমরা কি করি? 10 দিয়ে ভাগ করি। তাহলে এইটা হলো আমাদের সি বার, গড় বেগ। তাহলে অণুসমূহ যে বেগে চলে সেই বেগের যোগফলের অনুসংখ্যা দিয়ে ভাগ করলে যে রাশিটা পাবো আমরা, সেটা হচ্ছে আমাদের গড় বেগ। তো এখন গড় বেগ পেলে খুব সহজ হতো কিন্তু আমাদের বিষয়টা, কিন্তু গড় বেগ সাধারণভাবে কিভাবে নির্ণয় করবো আমরা? প্রত্যেকটা অণুর বেগ তো আর আলাদা আলাদাভাবে বোঝা যাচ্ছে না, জানা যাচ্ছে না। এই জন্য গাণিতিক হারে, অর্থাৎ স্ট্যাটিস্টিক্যালি যেটা সব থেকে বেশি প্রবাবল ভেলোসিটি যেটা, সেইটাকে আমরা হচ্ছে ব্যবহার করার জন্য নিতে পারি। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের গড় বেগ। এখন এখান থেকে দেখা যাচ্ছে যে
এইখান থেকে বিজ্ঞানীরা এটার হিসাব করে দেখেছেন যে এইটা হচ্ছে 8 RT/πm, এরকম একটা রাশিমালা বিজ্ঞানীরা বের করেছেন। এইটা আমাদের অঙ্ক করার জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা যেখানে আর হলো কি মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে টেম্পারেচার, এম হলো মোলার মাস অফ গ্যাস। যে গ্যাসটা আমরা ব্যবহার করছি সেই গ্যাসের মোলার মাস হচ্ছে এম। তাহলে এইখান থেকে আমরা হচ্ছে গড় বেগের মান পেতে পারি। তাহলে এইটা হচ্ছে আমাদের জাস্ট গাণিতিক একটা রাশিমালা, কিন্তু বাস্তব ক্ষেত্রে এসে এইটা ব্যবহার করার জন্য গড় বেগ কীভাবে বের করব তার একটা রাশিমালা বিজ্ঞানীরা আমাদের দেখিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে c/√8RT/πm। এটা এখন আমরা দেখি যে গড় বর্গবেগ কাকে বলে। গড় বর্গবেগ হচ্ছে যে এই বিবেচিত বেগগুলোকে বর্গ করে তার যদি গড় করি আমরা, এই বিবেচিত বেগগুলোকে যদি আমরা বর্গ করে তার গড় নিই তাহলে সেটাকে বলবো আমরা গড় বর্গবেগ। তাহলে এখানে আমরা গড় বর্গবেগ কি বলবো, c² বার = c1² প্লাস c2² প্লাস c3² প্লাস ... c10², যেহেতু 10টা নিয়েছি আমরা, /10। n সংখ্যক যদি নিতাম আমরা তাহলে n দ্বারা ভাগ করতাম। তাহলে এইটা হলো আমাদের গড় বর্গবেগ। এইটাকে যদি আমরা রুট করি তাহলে সেটাকে হয়ে যাবে আমাদের CRMS। তাহলে CRMS √c² বার = তাহলে এইখানে যে মানটা পাবো আমরা, তাহলে এইটার বর্গমূল, তাহলে √c1² প্লাস c2² প্লাস c3² প্লাস ... c10² /10। আমরা 10টা ধরেছি, তাই n সংখ্যক যদি লিখতাম আমরা n দ্বারা ভাগ করতাম। ওকে, তাহলে CRMS এইটা। তাহলে এইভাবে আমরা হচ্ছে গড় বর্গের বর্গমূল মান বের করি, এবং এইটা সর্বাধিক ব্যবহৃত বেগ কিন্তু CRMS, গড় বর্গের বর্গমূল মান, যেটা গড় বর্গের বর্গমূল মানটাই হচ্ছে সব থেকে বেশি ব্যবহৃত হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি কি, c বার যেটা পেলাম আমরা, c বার √8RT/πm, এটাকে 1 নম্বর বলি আমরা। আর CRMS সমান যেটা, সেইটা হচ্ছে বিজ্ঞানীরা বের করে দিয়েছে √3RT/m, এটাকে 2 নম্বর বলি, 2 নম্বর। তাহলে গড় বর্গের বর্গমূল বেগ হিসাবে আমরা যেটা ব্যবহার করব অঙ্ক করার ক্ষেত্রে, যেগুলো আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিস করার জন্য ব্যবহার করব, সেটা হচ্ছে এইটা। এবং এক্ষেত্রে প্রতীকগুলো সেই একই অর্থ বহন করে, 3RT/m। এখন থাকছে যে এই দুইটার মধ্যে সর্বাধিক ব্যবহৃত বেগ কোনটা। আমরা CRMS-কে বেশি প্রেফার করি। CRMS ইজ প্রেফারেবল টু c বার, গড় বেগ। কারণ কি? কারণ প্রত্যেকটা অণুর বেগ, খুব ভালো করে খেয়াল করবে, এটা কিন্তু পরীক্ষায় আসে আমাদের, যে RMS মান গড় বেগ অপেক্ষা বেশি গুরুত্বপূর্ণ কেন। তো RMS মান এবং অ্যাভারেজ মান, এই দুটার পার্থক্যটা কি? অ্যাভারেজ হচ্ছে প্রত্যেকটা কণার বেগ আলাদা আলাদা করে নিয়ে যদি তার গড় নির্ণয় করা হয়, সেটাকে আমরা গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি বলছি। কিন্তু সেই গড় বেগগুলো নির্ণয় করা সম্ভব হচ্ছে না, পার্টিকুলার প্রত্যেকটা কণার বেগ আলাদা আলাদাভাবে নির্ণয় করা সম্ভব নয়। এই জন্য এখানে কি করা হয়েছে, যে স্ট্যাটিস্টিক্যাল একটা মিন নেওয়া হচ্ছে, পরিসংখ্যান ভিত্তিক একটা গড় নির্ণয় করা হয়েছে। এখানে বিজ্ঞানী বোল্টজম্যান, ক্লসিয়াস, এদের অনেক অবদান আছে এই সমীকরণগুলো ডেভেলপ করার জন্য। সেই ক্ষেত্রে এসে দেখা গেছে যে এদের গড় বেগ নিয়ে, সেই গড় বেগের প্রত্যেকটা মানকে বর্গ করে যদি আমরা বর্গমূল করি, গড় নিয়ে যদি বর্গমূল করি, তাহলে যে RMS মান যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ওই যে প্রথমে বলছিলাম যে অধিক বেগ কার আছে, 10টা কণার বেগ বিবেচনা করে 6টার পাওয়া গেছিলো আমাদের 4 মিটার/সেকেন্ড। এখন এই গড় ক্ষেত্রে c বার এবং CRMS, এদের ক্ষেত্রে
যার মান ওই 4-এর খুব কাছাকাছি যাবে, তাহলে সেইটা আমাদের কি অধিক গ্রহণযোগ্য মান হবে। আমরা একটা উদাহরণ যদি দেখি এখানে, তাহলে দেখতে পাই যে 10টা বেগ আমরা নিলাম, 0, 1, 2, 3, 3, 4, 4, 4, 5, 6, এই 10টা বেগ আমরা নিলাম 10টা কোণার। এখন এদের যদি আমরা সি বার নির্ণয় করি তাহলে কত হবে? 1, 2, 3, 4, 4, 5, 6 ডিভাইডেড বাই 10। তাহলে এই মানটা কত হচ্ছে? 10টা সংখ্যা দিয়ে যদি আমরা যোগফলকে ভাগ করি তাহলে মান হচ্ছে 3.2। এটা হচ্ছে আমাদের 3.2 মিটার পার সেকেন্ড। এইটারই যদি আমরা সিআরএমএস নিই তাহলে কত হবে? সিআরএমএস যদি নিই আমরা, তাহলে সিআরএমএস যদি নিই তাহলে 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার ডিভাইডেড বাই 10 এর হচ্ছে আমাদের রুট। এই মানটা হচ্ছে 3.63 মিটার পার সেকেন্ড। তাহলে দেখা যাচ্ছে এই বেগগুলোর মধ্যে 4 আছে 3টা কণার বেগ। তাহলে 4 যদি 3টা কণার বেগ হয় তাহলে এর অ্যাভারেজ মান কিন্তু 4-এর কাছাকাছি যাওয়ার কথা। তাহলে 4-এর কাছাকাছি যাওয়ার জন্য আমাদের কোনটা বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে? 3.2 আর একটা হচ্ছে 3.63। তাহলে 3.63 কিন্তু আমাদের 4-এর বেশি কাছাকাছি, এই জন্য এই বেগটা হচ্ছে কি আমাদের বেশি গ্রহণযোগ্য মান বলবো আমরা। সম্ভাবনা বেশি কার? 3.63। তাহলে এই সর্বাধিক সম্ভাব্য মানটা আমাদের যদি ব্যবহার করি তাহলে দেখা যাবে ওই গ্যাসের বেগ সম্পর্কে অধিকতর সঠিক রেজাল্ট পাবো আমরা। তাহলে এই দিক থেকে বিবেচনা করে আমরা হচ্ছে সিআরএমএস মানটাকে গড় বেগ অপেক্ষা অধিক গুরুত্ব দিয়ে থাকি। ঠিক আছে, এর ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা হচ্ছে সিআরএমএস অপেক্ষা এই সি বার অপেক্ষা অর্থাৎ অ্যাভারেজ স্পিড অপেক্ষা রুট মিন স্কোয়ার ভ্যালুকে আমরা বেশি গুরুত্ব দেব। ঠিক আছে, তা এরপরে আসছে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ যেটা টার্ম, সেটা হচ্ছে আমাদের সর্বাধিক সম্ভাব্য বেগ। সর্বাধিক সম্ভাব্য বেগ। এখন সর্বাধিক সম্ভাব্য বেগ যেটা, সেটা হচ্ছে যে বলছে যে কোনো কণা সমূহ গ্যাস পাত্রের মধ্যে র্যান্ডামলি ছোটাছুটি করছে, সেই র্যান্ডাম ছোটাছুটি করার মধ্যে যে সমস্ত কণাগুলো বেশি সংখ্যক একই বেগে চলছে, যেমন এই একটা গাণিতিক উদাহরণ দেখেছিলাম 10টা কণার মধ্যে 3টা কণা 4 মিটার পার সেকেন্ড বেগে চলছে। তাহলে এই 3টা কণার 4 মিটার পার সেকেন্ড বেগে চলার সম্ভাবনা কি সবথেকে বেশি? সবথেকে বেশি। তাহলে এই সবথেকে বেশি যদি হয় তাহলে এই বেগটা হচ্ছে আমাদের কি সর্বাধিক সম্ভাব্য বেগ। সর্বাধিক সম্ভাব্য বেগ। তাহলে সর্বাধিক সম্ভাব্য বেগ কখন হবে? যে কণাগুলো সবথেকে বেশি বেগে থাকবে, যে কণাগুলো সবথেকে বেশি বেগে গতিশীল হবে সেই কণাগুলোর বেগকে আমরা বলবো সর্বাধিক সম্ভাব্য বেগ। এখানে আমরা 4 মিটার পার সেকেন্ড দেখেছি, কিন্তু এর থেকেও বেশি বেগ কিন্তু আছে, 5 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড এটা আছে। কিন্তু আমরা দেখতে চাচ্ছি বেগের মান বেশি না, যে বেশি বেগ হবে সেটা না, বেশি সংখ্যক কণা যে বেগে চলবে, সর্বাধিক সংখ্যক কণা যে বেগে চলবে সেটা হলো আমাদের সর্বাধিক সম্ভাব্য বেগ। সর্বাধিক কণা, সর্বাধিক কণার বেগকে এই সর্বাধিক সম্ভাব্য বেগ বলা হয়। হ্যাঁ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 100টা কণা আছে। এই 100টা কণার মধ্যে দেখা গেল যে 25টা কণা যে বেগে চলছে, 25টা কণা একই বেগে চলছে, তারপর 15টা কণার বেগ একই, 10টা কণার বেগ একই। এইভাবে যদি আমরা আলাদা করে দেখি তাহলে এই 25টা কণা যে বেগে চলছে সেই বেগটাকে বলবো আমরা সিএমপি, ম্যাক্সিমাম প্রবাবল ভেলোসিটি, এমপি।
এই সিএমপির মান বিজ্ঞানীরা হিসাব করে দিয়েছেন, সেটা হচ্ছে যে সিএমপি ইজ ইকুয়াল টু √2RT/m। এইটা এই তিনটা বেগের মান 2RT/m। তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা কণার ক্ষেত্রেই একটা কমন জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের RT/m। তাহলে এই RT/mকে যদি আমরা কমন নিই তাহলে কী পাবো আমরা? তাহলে এই ক্ষেত্রে আমাদের এই আরএমএস গড় বেগ, আরএমএস বেগ এবং ম্যাক্সিমাম প্রবাবল বেগ, এদের মধ্যে কিন্তু একটা আমরা সম্পর্ক পাবো। সেই সম্পর্কটা দেখতে গেলে দেখা যাচ্ছে যে যদি আমরা দেখি তাহলে এখান থেকে দেখা যাবে যে যদি আমরা এই RT দ্বারা ভাগ করি উভয় পক্ষকে, তাহলে এটা বাদ সবগুলো বাদ, তাহলে এদিকে যে টার্মগুলো থাকবে সেটা কি থাকবে, যে 8π/3। তাহলে আমরা এখন এটাকে বলতে পারি যে C⁻ ডিভাইডেড বাই √8/π ইজ ইকুয়াল টু CRMS ভাগ √3 ইজ ইকুয়াল টু CMP/√2। তাহলে এই ক্ষেত্রে বড় মান কোনটা হবে? তাহলে এই মানটা সব থেকে বড় হবে। তাহলে এখান থেকে যদি দেখি, অতএব CRMS is greater than C⁻ is greater than CMP। এইটা হচ্ছে আমাদের এদের মধ্যে রিলেশন, এটা হলো রিলেশন। এবং এই রিলেশনগুলোকে যদি আমরা আরও স্পেসিফাই করি তাহলে দেখা যাবে যে CMP ইন্টু 0.707 ইজ ইকুয়াল টু C⁻ ইন্টু 0.626 ইন্টু CRMS ইজ ইকুয়াল টু CRMS ইন্টু কত 0.577। এই রিলেশনটা পাবো আমরা। তাহলে যে কোনো একটা বেগ যদি আমরা বের করতে পারি তাহলে অপর দুইটা বেগে কিন্তু আমরা ট্রান্সফার হতে পারবো। এখান থেকেও করতে পারি আমরা, এগুলো মনে রেখেও আমরা এই ট্রান্সফরমেশনে যেতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা একটা উদাহরণ যদি দেখি তাহলে কেমন হয়। তাহলে এই সম্পর্কটা আমরা পেলাম, এটাও আমাদের একটা রিলেশন থাকলো। তাহলে STP-তে অক্সিজেনের C⁻, CRMS ও CMP এর মান নির্ণয় করো, এই একটা অঙ্ক। তাহলে STP-র ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে T ইজ ইকুয়াল টু কত হবে, 273 কেলভিন। এর R ইজ ইকুয়াল টু কত, 8.314 জুল পার মোল পার কেলভিন। M ইজ ইকুয়াল টু কত, 32 গ্রাম, সমান হচ্ছে 32 ইন্টু 10⁻³ কেজি। এই এখন যদি আমরা এই মানগুলো একটা একটা করে দেখতে চাই তাহলে কি হবে? তাহলে প্রথমে আমরা CMP যদি দেখি তাহলে CMP সমান √2RT/m। তাহলে 2RT যদি আমরা বের করি তাহলে কত হবে, √2 ইন্টু 8.314 ইন্টু 273 ভাগ 32 ইন্টু 10⁻³ তাহলে এটার মান কত আসছে? এটার মান আমরা যদি হিসাব করি তাহলে মানটা কত আসছে, 2 ইন্টু
8.314 ইন্টু 273 ভাগ 32.-3 রুট आंसर 376.63 মিটার পার সেকেন্ড সিএমপি ইজ ইকুয়াল টু, তাহলে এইটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম প্রবাবল ভেলোসিটি। এই ম্যাক্সিমাম প্রবাবল ভেলোসিটির মান যদি আমরা বের করতে পারি, তাহলে এখন কিন্তু এই সমীকরণ অথবা এইগুলোর মাধ্যমে আমরা অন্য মানগুলোও কিন্তু ব্যবহার করতে পারি, বের করতে পারি। এটা যদি আমরা দেখি তাহলে আমরা বের করলাম এইটা, তাহলে এই আরএমএস মান যদি দেখি তাহলে এখন CRMS ডিভাইডেড বাই √3 ইজ ইকুয়াল টু CMP বাই √2। তাহলে CRMS দরকার আমাদের, তাহলে CRMS ইজ ইকুয়াল টু CMP ইন্টু √3 বাই √2। ব্যাস, এই সমীকরণে যদি এখন আমরা 376.63 ইন্টু √3/2 ক্যালকুলেট করি, তাহলে হচ্ছে আমাদের CRMS এর মানটা পেয়ে যাব আমরা। ,461.29 মিটার পার সেকেন্ড। তাহলে আরেকটা বাকি থাকছে কি আমাদের সি বার। তাহলে এখন আমরা সি বার ইজ ইকুয়াল টু কত পাবো? সি বার ইজ ইকুয়াল টু, তাহলে সি বারের সাথে সম্পর্ক কি, যে কোনো একটা সঙ্গে আমরা বসিয়ে দিই। সি বারের সাথে সম্পর্ক হচ্ছে CRMS বাই √3 ইন্টু এটা উপরে চলে গেল, তাহলে হচ্ছে π/8 √, এই। তাহলে এটা হিসাব করি আমরা। হিসাবটা ভুল হয়ে গেছে আমাদের। CRMS আচ্ছা, তাহলে এটার হিসাব করলে আমরা এই মানটা পেয়ে যাব এখানে। তাহলে এই মানটা হিসাব করে যদি আমরা এখানে বসাই, তাহলে দেখা গেল যে CMP CRMS এই মানগুলো আমরা একটার পর একটা ক্যালকুলেট করতে সক্ষম হচ্ছি। তাহলে এই রিলেশনটা থেকেও আমরা বের করতে পারি, আবার এইটার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে বের করতে পারি যদি একসঙ্গে পরীক্ষায় আসে। আরেকটা অঙ্ক দেখি আমরা। বলছে কত তাপমাত্রায় মিথেন এর আরএমএস বেগের মান 127 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিলিয়ামের আরএমএস বেগের মানের সমান হবে। এইটা হলো আমাদের অঙ্ক। তাহলে মিথেনের তাপমাত্রা কত যখন তার আরএমএস মান এইটা, আরে তাহলে তাপমাত্রা বের করতে হবে আমাদের, হিসাব করতে হবে আমাদের তাপমাত্রা। তাহলে হিলিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, হিলিয়ামের জন্য তাহলে T1 বলে এটাকে, তাহলে T1 ইজ ইকুয়াল টু 127 ডিগ্রি সেন্টিগ্রেড সমান হলো 400 কেলভিন। তাহলে এর আণবিক ভর কত, হিলিয়ামের
M1 সমান তাহলে কত? হিলিয়ামের জন্য আণবিক ভর 4 গ্রাম, 4 গ্রাম, তাহলে 4 গ্রাম সমান 4 × 10⁻³ কেজি। আর কি আর এর মান তো উভয় ক্ষেত্রে একই। তাহলে এখন হিলিয়ামের জন্য তাহলে আমাদের আরএমএস মান কত? অতএব আরএমএস হিলিয়াম এইটা =3RT1/M1। আবার CH4 এর জন্য M2 কত? তাহলে CH4 এর 12 + 4 × 1 সমান হচ্ছে 16 গ্রাম, সমান হচ্ছে 16 × 10⁻³ কেজি। এইটা তাহলে T2 হোয়াট? তাহলে এখন সূত্র বসিয়ে দিই। তাহলে CRMS মিথেন √3RT2/M2। তাহলে প্রশ্ন মতে কি? প্রশ্ন মতে CRMS হিলিয়াম CRMS মিথেন। অতএব √3RT1/M1 √3RT2/M2। তাহলে এখান থেকে আমরা কিসের মান বের করতে পারবো? T2 এর মান বের করতে পারবো। তাহলে রুট তুলে দিই। তাহলে রুট যদি আমরা উঠাই তাহলে কি পাবো? এখানে 3R বাদ চলে গেল। তাহলে T1/M1 T2/M2 বা T2 T1/M1 × M2। তাহলে T1 এর মান 400, M2 এর মান হচ্ছে আমাদের 16 × 10⁻³ ডিভাইডেড বাই 4 × 10⁻³ 1600 কেলভিন। T2 হয়ে গেল। ঠিক আছে, তাহলে আরএমএস মান দেখাতে পারি আমরা। এখন চলো আমরা ম্যাক্সওয়েলের মানে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন একটা সূত্র আছে, এইটাকে আমরা একটু দেখি যে এই আরএমএস মান, এই মানগুলোর প্রয়োজনীয়তাটা কি। তাহলে সেইটার ক্ষেত্রে আমরা একটু দেখি যে ম্যাক্সওয়েল বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন অফ ভেলোসিটি, এই ম্যাক্সওয়েল বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন অফ ভেলোসিটি, এই ভেলোসিটিটা নির্ণয় করতে যেটা দেখানো হয়েছে যে এখানে তোমার dn/n ভার্সাস ভেলোসিটি বা স্পিড, যেটাই বলি আমরা স্পিড ভি, এই dn/n ভার্সাস ভি একটা লেখচিত্র অঙ্কন করি আমরা। লেখচিত্র থেকে আমরা দেখতে চাই যেখানে এই dn/n এটা কি? ফ্র্যাকশন অফ মলিকুলস। হ্যাঁ, ফ্র্যাকশন অফ মলিকুলস যেটাকে বলছে যে ফ্র্যাকশন অফ মলিকিউলস। ফ্র্যাকশন বলতে নাম্বার অফ ফ্র্যাকশন, যেটা তার মানে বোঝাচ্ছে যে এখানে যদি অনেক সংখ্যক কণা থাকে সেই কণাগুলোর মধ্যে এই dn/n বলতে যেটা বোঝানো হচ্ছে যে কয়টা কণা ব্যবহৃত হয়েছে। পার্সেন্টেজ অফ মলিকুলও বলে এটাকে, যে পার্সেন্টেজ অফ মলিকিউলস, তার মানে কি সংখ্যক কণা ব্যবহৃত হচ্ছে এটার জন্য, সেইটা আর হলো স্পিড। এখন যদি এর একটা লেখচিত্র আমরা দেখি, এই দিকে হলো আমাদের স্পিড ভি আর এই দিকে হলো পার্সেন্টেজ অফ মলিকুল, তার মানে dn/n, এটা পার্সেন্টেজ অফ মলিকিউলস এটা। তাহলে এটা ওয়াই অক্ষের দিকে থাকলো, এটা এক্স অক্ষের দিকে থাকলো, এটা আমাদের এটা মূলবিন্দু।
বলছে এখন এইটার যদি আমরা একটা লেখচিত্র দেখি তাহলে সেই লেখচিত্রটা বিজ্ঞানী বোল্টজম্যান এবং ম্যাক্সওয়েল যেটা পেয়েছিলেন সেটা হচ্ছে যে এরকম একটা বেগ পেয়েছিলেন। ঠিক আছে, তাহলে এইটার ক্ষেত্রে এরকম একটা বেগ পেয়েছিলেন। তাহলে এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সমস্ত জায়গাগুলোতে এই পর্যন্ত যদি আমরা দেখি, এখানে কিন্তু dn/n এর মান খুব কম। এই পর্যন্ত যদি আমরা দেখি তাহলে এই পর্যন্ত dn/n এর মান কিন্তু খুব কম, তাই না? তাহলে এখানে dn/n এর মান কম, এখানেও dn/n এর মান কম, কিন্তু এখানে লো স্পিড, এখানে কিন্তু হাই স্পিড। এটা লো স্পিড জোন, এটা হাই স্পিড জোন। তাহলে দেখা যাচ্ছে যে পার্সেন্টেজ অফ মলিকুলের লো ভ্যালুতে স্পিডের মান হাই এবং লো দুইটাই হতে পারে। হ্যাঁ, তাহলে when dn/n লো ভ্যালু dn/n লো ভ্যালু অর্থাৎ পার্সেন্টেজ অফ মলিকুলের সংখ্যা খুব যখন কম হবে তখন স্পিড should be low and high. এটা লো অ্যান্ড হাই। পার্সেন্টেজ অফ মলিকুল অর্থাৎ নাম্বার অফ মলিকুলস, ইউজড নাম্বার অফ মলিকুলস যখন কম হবে, কম সংখ্যক কণা যেখানে ব্যবহৃত হবে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে কণার বেগ সর্বোচ্চ বা সর্বনিম্ন হচ্ছে। তাহলে সর্বোচ্চ বেগের কণা এবং সর্বনিম্ন বেগের কণার সংখ্যা কম থাকে, অ্যাভারেজ বেগের কণার সংখ্যা সব থেকে বেশি থাকে, এটাই বোঝা যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে কি dn/n এর পিক মান। তাহলে এইখানে যে বেগটা পাবো আমরা সর্বাধিক কণার, এইখানে হচ্ছে কি dn/n এর ম্যাক্সিমাম মান dn/n ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমাম dn/n এর ক্ষেত্রে আমরা কি পাবো? ম্যাক্সিমাম dn/n এর ক্ষেত্রে যে বেগটা পাবো সেই বেগটা হবে আমাদের CMP, ম্যাক্সিমাম প্রবাবল ভেলোসিটি। তার মানে সর্বাধিক কণা সমূহ যে বেগে অবস্থান করবে সেই বেগটাকে আমরা বলবো সর্বাধিক সম্ভাব্য বেগ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সেটা যে সব থেকে বেশি সংখ্যক কণা যে বেগগুলো রিজার্ভ করছে, যে বেগগুলো বহন করছে, সেই বেগগুলোকে আমরা বলবো হচ্ছে CMP অর্থাৎ ম্যাক্সিমাম প্রবাবল ভেলোসিটি। এটার ক্ষেত্রে যদি আমরা এই গ্রাফের সাহায্যে যদি আমরা এটা 1 নম্বর ফিগার যদি আমরা বলি, ফিগার 1, তাহলে ফিগার 2তে যদি আমরা দেখি আর একটু, যে এটা স্পিড, এদিকে হচ্ছে dn/n, তাহলে এরকম একটা গ্রাফ পেলাম আমরা। তাহলে এই গ্রাফের ক্ষেত্রে বলছে এইখানে যেটা পাবো আমরা সেটা হলো CMP। তাহলে CMPর মান সবচেয়ে কম, তারপরে বেশিকার গড় বেগের মান, এটা হলো C⁻, আর এইটা যেটা পাবো আমরা এটা হলো CRMS। তাহলে CRMS এর মান সব থেকে বেশি, CRMS ইজ গ্রেটার দেন C⁻, ইজ গ্রেটার দেন CMP। এখান থেকেও কিন্তু সেটাই পাওয়া যাচ্ছে যে সর্বাধিক কণা সমূহ যে বেগে অবস্থান করছে সেটা হচ্ছে তাহলে আমাদের CMP। এটা এখন এইগুলো আমাদের কি কাজে আসবে, এইটার কাজ ব্যাখ্যা, এটা ফিগার 2 যদি আমরা দেখি তাহলে ফিগার 2-এতে এই 3টা রিলেশন দেখা যাচ্ছে। এখন এর কার্যকারিতা দেখতে চাই আমরা। স্পিড, এদিকে নাম্বার অফ মলিকুলস dn/n, এইটা। এখন দুইটা মৌল নিলাম আমরা, A মৌল আর একটা হচ্ছে আমাদের B মৌল।
দুইটা আলাদা আলাদা মৌল নিলাম আমরা। দুইটা মৌলের জন্য আলাদা আলাদাভাবে আমরা হচ্ছে এই গ্রাফ অঙ্কন করলাম। এটা হলো এ মৌলের জন্য, এটা হলো বি মৌলের জন্য। তাহলে এই সর্বাধিক ভেলোসিটি যেটা সিএমপি এ, সিএমপি বি, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে সিএমপি বি ইজ গ্রেটার দ্যান সিএমপি এ, অর্থাৎ ম্যাক্সিমাম প্রবাবল ভেলোসিটির মান বি মৌলের জন্য বেশি। তাহলে বি মৌলের জন্য যদি বেশি হয় তাহলে আমরা জানি সিএমপি ইজ ইকুয়াল টু √2RT/m। তাহলে এক্ষেত্রে আর এবং টি একই তাপমাত্রায় যদি হয় তাহলে এ মৌলের জন্য কত হবে CMP/A, আর বি মৌলের জন্য হবে CMP/B ইজ ইকুয়াল টু √2RT/mB। ঠিক আছে, তাহলে এখন যদি CMP বড় হয়, এটা যদি বড় হয় তাহলে MA বড় না MB বড়? কার মোলার মাস বেশি হবে? কার মোলার মাস বেশি হবে? তাহলে যেহেতু CMP/B ইজ গ্রেটার দ্যান CMP/A, তাহলে এইটা যদি বড় হয় তাহলে অবশ্যই এইটার মান বেশি, এটাকে কম করে দিছে কারণ এগুলো উপরে সংখ্যা তো একই। অতএব MA ইজ গ্রেটার দ্যান MB, এ মৌলটার মোলার মাসের মান বেশি। তাহলে মোলার মাস জানতে পারি যদি আমরা, তাহলে ওই মৌলের আণবিক গঠন জানতে পারি আমরা, ওই মৌল সম্পর্কে আমরা সম্যক ধারণা পেতে পারি। তাহলে কোনো মৌলের যদি আমরা ম্যাক্সিমাম প্রবাবল ভেলোসিটি জানতে পারি, কোনো মৌলের যদি ম্যাক্সিমাম প্রবাবল ভেলোসিটি সম্পর্কে জানতে পারি তাহলে ওই মৌলের গঠন সম্পর্কে আমরা বলতে পারবো, কারণ মোলার মাস সম্পর্কে ধারণা পাওয়া যাবে। তাহলে মোলার মাস সম্পর্কে যদি ধারণা পাওয়া যায় সেই মৌলের গঠন সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা পেতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের ম্যাক্সওয়েলের বেগ বন্টন সূত্রের, ম্যাক্সওয়েল বোল্টজম্যানের বেগ বন্টন সূত্রের মাধ্যমে আমাদের হচ্ছে তিনটা বেগকে আমরা ব্যাখ্যা করতে সক্ষম হচ্ছি, যে ম্যাক্সিমাম প্রবাবল ভেলোসিটি, রুট মিন স্কোয়ার ভেলোসিটি অ্যান্ড এভারেজ ভেলোসিটি। এই তিনটা বেগের প্রতিটাই আমাদের হচ্ছে গ্যাসীয় পদার্থের কাইনেটিক এনার্জি হিসাব করতে গেলে আমরা ব্যবহার করব। তবে সেই ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হবে যেটা রাশিটা, সেটা হচ্ছে আমাদের রুট মিন স্কোয়ার ভ্যালু, অর্থাৎ গড় বর্গের বর্গমূল মান। ঠিক আছে, তো এগুলো তোমরা ভালো করে দেখো, ঠান্ডা মাথায় দেখো, বোঝো, এগুলো প্রয়োগ করো। এগুলো কিছু জিনিস আছে যেগুলো আমাদের বই থেকে বের হয়ে এসে আমরা আলোচনা করার চেষ্টা করেছি, তো সেই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। কারণ আমরা এই পিছিয়ে পড়া জেলায় যে জিনিসটা সব থেকে বেশি উপলব্ধি করি, যে এই অ্যাডভান্স জিনিসগুলো আমাদের আলোচনা করা না থাকার কারণে আমরা বিভিন্ন জায়গায় অ্যাডমিশন টেস্টে কিন্তু পিছিয়ে পড়ি। সেই পিছিয়ে যেন আর না পড়ি সেই জন্য আমি এগুলোকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এটা আমাদের শিক্ষকদের দায়িত্ব, সেই দায়িত্বের জায়গা থেকে আমি চেষ্টা করছি, এবং এখান থেকে তোমরা যদি কিছু সংখ্যক স্টুডেন্ট উপকৃত হও তাহলে আমি ধন্য হব। ভালো থাকো সবাই, থ্যাংক ইউ।